বাংলার 6টি বিধানসভা আসনের উপনির্বাচনে 6টিতেই জিতল তৃণমূল কংগ্রেস। শুধু জিতল বললে কম বলা চলে, প্রত্যেকটিতে জয়ের ব্যবধান বিপুল। এখন মৌলিক প্রশ্ন হচ্ছে, এক, এই ফলাফলের কারণ কি, এবং আরজিকর কাণ্ডের পর যে জনরস আছড়ে পড়েছিল তার প্রভাব কেন এই ভোটে পড়লো না। আজ সেই নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর শঙ্করদীপ দাস। দাদা, প্রথমেই জানতে চাইবো এই ফলের কারণ কি। দেখো, তুমি ঠিক প্রশ্নই করেছো যে দুখানেই এখানে প্রশ্ন। একটা হচ্ছে যে কেন এই ফলাফল হলো, আর দুই হচ্ছে আরজিকরের যে মুভমেন্ট তার কেন ইম্প্যাক্ট এই উপনির্বাচনে দেখা গেল না। এখন দেখো, যে আমরা সপ্তাহখানেক আগেই বলেছিলাম যে এই উপনির্বাচনের ফলাফল মোটামুটি দেওয়াল লেখন স্পষ্ট ছিল, যে 6টা আসনে তৃণমূল জিততে চলেছে, এবং এইটা বোঝার জন্য কোনো রকেট বিজ্ঞান দরকার ছিল না। যেদিনকে ভোটের দিন অ্যানাউন্স হয় সেদিনকে থেকেই বোঝা গেছিল যে মোটামুটি ভাবে 6টি আসনে তৃণমূল জিততে পারে। এবং রান আপ টু দ্য ইলেকশন, মানে গত 1 মাস ধরে যখন প্রচার চলেছে তখন ক্রমশ প্রকট বা স্পষ্ট হয়েছে যে কেন তৃণমূল 6টি আসনেই জিততে পারে। একদম, আমি আগেও যেটা বলেছি যে কেন তৃণমূল জিততে পারে, তার কারণ হচ্ছে যে উপনির্বাচনে কখন উন্মাদনা তৈরি হয়। উপনির্বাচনে উন্মাদনা তৈরি করতে পারেন বিরোধীরা, যখন বিরোধীরা ইঞ্চিতে ইঞ্চিতে শাসক দলকে বুঝে নেয়, তখনই উপনির্বাচনে একটা উন্মাদনা তৈরি হয়, আলোচনা তৈরি হয়। কিন্তু আমরা দেখেছি যে এই উপনির্বাচন নিয়ে বিস্তারিত বা বিশদে কোনো আলোচনাই হয়নি। সংবাদ মাধ্যমে, বাকি রাস্তাঘাটে আলোচনায় এই উপনির্বাচনের প্রসঙ্গ খুব একটা ওঠেনি। তার কারণ হচ্ছে যে 6টা এলাকায় বা যে 6টা বিধানসভা আসনের উপনির্বাচন হয়েছে সেখানে বিজেপি এবং সিপিএম এর সংগঠন বলে কোনো বস্তুই নেই। একদম, যদি সংগঠনই না থাকে তাহলে তুমি ভোটটা লড়বে কি করে? তুমি সংগঠন থাকলে তবেই তো তুমি শাসক দলের যে নেতা কর্মীদের ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নেবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। এখন মাদারিহাটে বা সিতাইতে বা তালডাংরায় বা মেদিনীপুরে বিজেপিরও যেটুকুনি বা সংগঠন আছে, সিপিএম এর সেইটুকুনিও নেই। কিছু মাত্র প্রবীণ এবং একনিষ্ঠ নিষ্ঠাবান বামপন্থী ভোটার রয়েছে, তারাই ভোটটা দিচ্ছেন সিপিএম কে বা বামেদের। তার বাইরে একটা ভোটও সিপিএম পাচ্ছে বলে আমার মনে হচ্ছে না, অন্তত আজকের ফলাফল দেখে। সংগঠন বলে কিচ্ছু নেই বামেদের, এবং বিজেপির সংগঠনের খুব খারাপ অবস্থা। তার ফলাফলই আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এই উপনির্বাচনের ফলাফলে। এবং একটা কথা এখানে প্রীতি মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে বাংলার যে সামগ্রিকভাবে যে ভোটের যে কাঠামো, সেটা পুরোটাই কিন্তু সংগঠন নির্ভর। একদম। এবং এই সংগঠন নির্ভর যে ভোটের ব্যবস্থা, এটা সিপিএমই তৈরি করেছিল, যে কারণে ওরা 34 বছর টানা ক্ষমতায় থাকতে পেরেছিল। একটা ভোট হয়ে যেত, তার পরের দিন থেকেই অনিল বিশ্বাসের নেতৃত্বে পদাতিক বাহিনী পরের ভোটের জন্য প্রস্তুতি শুরু করে দিতেন। এবং একটা মতাদর্শ নির্ভর দল, যারা মতাদর্শের জন্য নিষ্ঠাবান, এরকম একটা বিপুল সংখ্যক কর্মী নিয়ে সিপিএম প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষের সঙ্গে থাকতো, একদম গ্রাউন্ড লেভেলে। সেই যে সংগঠনের যে একটা জোর, সেইটাকে ভেদ করার ক্ষমতা তখন কংগ্রেসের ছিল না। আমরা বলি বা পুরনো কংগ্রেসীরা বলেন যে কংগ্রেসের কাছে ভোটটা ছিল রক্ষাকালী পুজোর মতন, বছরে একবার করে আসে, আর যখন ভোটটা আসে, রক্ষাকালী পুজো আসে, তখন দেখবে যে চাঁদা তোলার বহর তৈরি হয়, সবাই চাঁদা তুলতে নামে। আবার সেদিনকে রক্ষাকালী পুজোটা হয়, পরের দিন ঠাকুর ভাসান হয়ে গেল, ব্যাস শেষ। কিন্তু সিপিএম এর কাছে কিন্তু রক্ষাকালী পুজো নয়, সিপিএম এর কাছে হচ্ছে যে বাড়ির যে ভিটের পুজো, যে আমাদের মনে না যে বাড়ির ঠাকুর রোজ প্রতিদিন পুজো দেওয়া, সিপিএম তেমন প্রতিদিন নকুলদানা জল দিয়ে পুজো দিতে। ঠিক এভাবেই অনেকে মনে করেন যে তৃণমূলের যে সংগঠন রয়েছে, সিপিএম এর কাছে যেমন অনেকটাই মতাদর্শ ভিত্তিক ব্যাপার ছিল, অনেকের মতে বিজেপি তৃণমূলের কাছে ব্যাপারটা হচ্ছে নিচুতলার কর্মীদের কাছে অনেকেই তৃণমূল করাটা পেশার মতন। কিন্তু ফলে সেটা যদি তার জীবিকা এবং তার পেশার সঙ্গে জড়িত থাকে, তার ফলে হবে কি, তাকে তো রোজ তাকে নকুলদানা এবং জল দিয়ে পুজো দিতে হবে। যেমন তৃণমূলের অটোরিক্সা ইউনিয়ন আছে, তৃণমূলের বিভিন্ন স্তরের ইউনিয়ন আছে, যে তারা রোজ জল দিয়ে পুজো দেওয়ার মতন। ফলে এই সংগঠনটাকে তুমি কিভাবে ভেদ করবে? এই সংগঠনটাকে ভেদ করতে পারো দুটো জিনিস দিয়ে। এক হচ্ছে যে যদি তোমার সংগঠন থাকে, পাল্টা কাউন্টার অর্গানাইজেশন, পাল্টা অর্গানাইজেশন স্ট্রেংথ, যেটা লোকসভা ভোটের সময় 19-এর লোকসভা ভোটে বা 24-এর লোকসভা ভোটে অনেকটাই বিজেপি উত্তরবঙ্গে দেখাতে পেরেছিল। আর দুই হচ্ছে ক্যারিশমেটিক লিডারশিপ। ঠিক আছে, সিপিএম এর যে সংগঠনটাকে ভাঙার জন্য তখনও কিন্তু তৃণমূলের ওরকম নিচু তলায় প্রাতিষ্ঠানিক সাংগঠনিক ব্যবস্থা ছিল না।
কিন্তু তৃণমূলের কি ছিল, একজন ক্যারিশমেটিক লিডার মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মাটি আঁকড়ে পড়েছিলেন। তার ফলে যে একটা জনস্রোত যে তৈরি হয়েছিল, যে ভোটের স্রোত, সেইটা সংগঠন সিপিএম এর সংগঠনকে মানে চুরমার করে দিয়ে গিয়ে একটা ভোট বাক্সে প্রভাব ফেলেছিল। কিন্তু এখন সিপিএম এ বা বিজেপিতে সেই রকম ক্যারিশমেটিক লিডার কোথায়? ঠিক, শুভেন্দু যাও বা একটা মানে গ্রহণযোগ্যতা প্যান বাংলা তৈরি হয়েছে, সেটাও বিজেপিতে সরি সিপিএম এর কারণ নেই। তার ফলে কোনো ক্যারিশমেটিক লিডারও নেই যে এইটাকে ভাঙতে পারে। এই প্রসঙ্গে জানতে চাইবো যে অনেকেই বলছেন যে লক্ষ্মীর ভান্ডারের প্রভাব এই ভোটেও কি তার প্রভাব পড়েছে? দেখো, লক্ষ্মীর ভান্ডারে তো একটা অনস্বীকার্য একটা প্রভাব রয়েছেই, কিন্তু তুমি দেখো যে লক্ষ্মীর ভান্ডার থাকা সত্ত্বেও তো সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল হেরেছিল। তার মানে লক্ষ্মীর ভান্ডার দিয়ে যে বেনিফিশিয়ারি গ্রুপ যে তৃণমূল তৈরি করতে পারছে বা তৃণমূলের যে অর্গানাইজেশন স্ট্রেংথ, সেটাকে ভাঙা সম্ভব যদি তোমার লড়াইয়ের জেদ থাকে, যদি তোমার সাংগঠনিক শক্তি থাকে। সাগরদিঘিতে অধীর চৌধুরী, বাইরন বিশ্বাস ক্যান্ডিডেট ছিলেন মাত্র, কিন্তু অধীর চৌধুরী যেভাবে বামেদের সঙ্গে জোট করে ওখানে লড়াইয়ের জেদ দেখিয়েছিলেন, তাতে তো লক্ষ্মীর ভান্ডারও কার্যকরী হয়নি। তার ফলে এমন নয় যে লক্ষ্মীর ভান্ডার বা অর্গানাইজেশন স্ট্রেংথ থাকলেই একটা শাসককে হারানো যায় না, এরকম নয়। তার জন্য একটা স্ট্র্যাটেজিক, তার কমিটমেন্ট, তার লড়াইয়ের জেদ, ঠিক আছে, ফলে সবটাই থাকা দরকার। তা না হলে তুমি এটাকে ভাঙবে কি করে? ফলে আমার মনে হয় না যে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারটা আছে বলেই যে তৃণমূলকে হারানো যায় না, এরকম কোনো ব্যাপার নয়। এবং আরজি করের প্রভাব পড়লো না? এইটা হচ্ছে আজকের সব থেকে বড় প্রশ্ন। আমরা সবার শেষে এই প্রশ্নটা নিচ্ছি, তার কারণ হচ্ছে এটার পৌঁছানোর জন্য একটা প্রেক্ষাপট তৈরি দরকার। যে কারণে আমি এতক্ষণ ধরে সংগঠনের কথা বললাম বা আরজি করে আমরা লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গ আসলাম, তারপরেই আমরা আসছি আরজি করে কাণ্ডে। দেখো, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আরজি কর কাণ্ডের কোনো প্রভাব পড়েনি এই ভোটে, এটা আমি মনে করি। আচ্ছা, কোনো প্রভাব পড়েনি আমি মনে করি না। এমন হতে পারে না যে একটা মানুষও আরজি করের কথা মাথায় না রেখে বা মাথায় না রেখে ভোট বাক্সে গেছে এবং তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। ফলে এটা হতে পারে যে তৃণমূলের বিরুদ্ধে যে এটা তো সাইজেবল মানুষ ভোট দিয়েছেন, ধর কোথাও তৃণমূল বিজেপি বা বিজেপি 80,000 ভোট পেয়েছে, কোথাও 25,000 ভোট পেয়েছে, কোথাও 40,000 ভোট পেয়েছে। এই যে 40,000 80,000 ভোট, এই ভোটের মধ্যেও তো একটা অংশ থাকতে পারে যারা আরজি করে ঘটনার কথা মাথায় রেখে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। কিন্তু সেই ভোটটা যে আরজি করে ঘটনার পরে যে একটা ডিসাইসিভ ম্যান্ডেট, তৃণমূলকে যে হারানোর মতো যে ম্যান্ডেট, সেটা যে অর্জন করা গেল না, এটা আমি আরজি কর মুভমেন্টের ব্যর্থতা বলবো না। তার কারণ 14ই অগস্ট রাত্রিবেলা আমরা যে মানুষের স্বতঃস্ফূর্ত অসন্তোষ দেখেছিলাম, সেটা শুধুমাত্র আরজি করে ঘটনার জন্য হয়নি। সার্বিকভাবে যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে মানুষের, সরকারের বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ এবং অসন্তোষ, তার একখানা আমরা ম্যানিফেস্টেশন, তার একটা আমরা প্রতিফলন দেখেছিলাম যে 14ই অগস্ট রাতে। এখন সেইটাকে ভোট বাক্স পর্যন্ত সুনিয়োজিতভাবে নিয়ে যাওয়ার কাজটা কি করতে পারে? বিরোধী দল করতে পারে। কিন্তু বিরোধী দলের নেতা নেতৃত্ব এবং তাদের যে স্ট্রেংথ বা তাদের যে কৌশল, সেটা যদি এরকম একটা অপদার্থ এবং একটা ব্যর্থ একটা যদি প্রয়াস হয়, তার ফলে যে তার মানে এই নয় যে প্রতিবাদীদের অবস্থান ভুল ছিল, বরং আমি বলতে পারি যে এই যে বিরোধীদের অপদার্থতা, চরম অপদার্থতা, ঠিক আছে, যে একটা উপনির্বাচন 6টা আসনের উপনির্বাচন নিয়ে পোস্ট আরজি কর কোনো রিপল তৈরি করতে পারলো না, এইটা প্রতিবাদীদেরও হতাশ করবে। যে প্রতিবাদী মানুষরা রাস্তায় নেমেছিলেন, তাদেরও এই যে বিরোধীদের যে অপদার্থতা, তাদের হতাশ করবে। তারাও বুঝে যাবেন আজকের ভোটে ফলাফলের পরে যে এরা সব কাগুজে বাঘ, এরা সব ফেসবুকের বিপ্লবী, ঠিক আছে, এদের মাটিতে নেমে আন্দোলন করার কোনো ক্ষমতা নেই। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বিরোধী রাজনীতি কিরকম হওয়া উচিত, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে একটা বই লেখা উচিত, একটা অভিধান, যে বিরোধী রাজনীতি কিরকম হওয়া উচিত, কিরকম 24/7 রাস্তায় মাটি কামড়ে বিরোধী রাজনীতি করতে হয়। এইটা আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা বই লেখা উচিত, কি করে খবরের শিরোনামে থাকে। ঠিক, আমার মনে হয় সেই বইটা এদেরকে মন দিয়ে পড়া উচিত। ঠিক আছে, আমি বলবো না যে সিপিএম এর বা বিজেপির কেউ এই বই এরকম করেন না, ঠিক আছে। এলাকা ভিত্তিতে, জেলা স্তরে, রাজ্য স্তরে হয়তো খুঁজলে দেখা যাবে যে কেউ বিজেপির বা কংগ্রেসের বা সিপিএম এর কর্মী বা নেতা আছেন যারা মাটি কামড়ে পড়ে থাকায় বিশ্বাসী বা পড়ে থাকার চেষ্টা করেন, কিন্তু সামগ্রিকভাবে যে নেতৃত্ব, ঠিক আছে, যে লিডারশিপ,
সেইখানে একটা একটা ভয়ানক একটা ক্রাইসিস, আনম্যাচড, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আনম্যাচড। এবং তুমি বিজেপিতে দেখো না, লোকসভা ভোটের পরে তৃণমূল যখন একটা ধরো 29টা সিট পেল, বিজেপি তো একটা ডিমোরালাইজড ফোর্স, এবং সেখানে প্রতি মুহূর্তে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এদের নিজেদের মধ্যে পারস্পরিক যে টানা পড়েন সেটা অনেক প্রকট। আজকে সকালবেলায় দিলীপ ঘোষের তুমি মন্তব্য দেখো না, অপ্রত্যাশিত নয় তিনি বলেছেন। যাই হোক, কিন্তু কথাটা হচ্ছে যে এইটা যে দিলীপ ঘোষ যে খুব সাদা বা সরল রেখায় বলছেন আমি বিশ্বাস করি না। এটা একটা লেক, এটার মধ্যে একটা লেক পুলের ব্যাপার আছে, ঠিক আছে। এবার কথা হচ্ছে দিলীপ ঘোষ যদি শুভেন্দু বা সুকান্ত পা ধরে টানেন, বা সুকান্ত শুভেন্দু এবং দিলীপ ঘোষের পা ধরে টানেন, বা শুভেন্দু যদি মনে করেন যে পশ্চিমবঙ্গ বিজেপিতে আমিই নেতা, বাকিদের দেখে ভোট আসে না, এইটা তো একটা 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 ভাঙা হাটের লক্ষণ। এইরকম ভাবে একটা ছন্নছাড়া ঘর নিয়ে, এরকম ভাবে একটা সৈন্যবল নিয়ে কোনোদিনও এরকম একটা মুষ্টিমেয় একটা শক্তিশালী একটা শাসক দলকে হারানো সম্ভব বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তার ফলে যা হওয়ার ছিল সেটা পরিষ্কার, দেওয়াল লিখন স্পষ্ট, ঠিক আছে। অর্গানাইজেশন স্ট্রেংথ নেই, লড়াই করার মতন সেই জেদ এবং ক্ষমতা নেই, তার ফলে যা হওয়ার ছিল তাই হয়েছে। এবং এইটা পড়া যাচ্ছিল যে তৃণমূল 6-0 করে ফেলবে, তাই হয়েছে উপনির্বাচনের ফলে। এবং আগামী এবং গত যে আমরা যে উপনির্বাচন দেখলাম, যে 4টে আসনের উপনির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে, সেখানেও আজকেও তাই। বলে এটার ভেতরে আমি বললাম তো যে কোনো শুরুতেই বলেছি, কোনো রকেট সায়েন্স নেই, সাধারণ মানুষও বুঝতে পারছে যে কোথায় অ্যাকচুয়ালি লুপ হোল, ঠিক আছে। এবং এইটার রাতারাতি কোনো সমাধান আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এখন যদি কোনো ম্যাজিক করে ফেলতে পারে, কারণ তুমি দেখো যে একটা শাসক দল যখন টানা 12 বছর, 14 বছর, 15 বছর ক্ষমতায় থাকে, তখন কিন্তু দুম করে কিছু ঘটনা ঘটে, যেমন আরজিকর ঘটনা ঘটে গেছিল, ঠিক আছে। ফলে তৃণমূলের কাছে কিন্তু খুব কমপ্লেসেন্ট থাকার জায়গা নেই। তৃণমূলেরও কিন্তু এই আরজিকরের মুভমেন্টকে রিডিকুল করার মতো জায়গা নেই, যে তো আরজিকরের মুভমেন্ট হলো কি হলো। আরজিকরের মুভমেন্টে কিন্তু বিরোধীরা দাঁত ফোটাতে পারে, আরজিকরের মুভমেন্টে কিন্তু স্বতঃস্ফূর্ত মানুষের যোগদান ছিল, মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান, সেটাকে রিডিকুল করার কোনো জায়গা নেই। সেটা বিরোধীরা ক্যাশ করতে পারেনি, বিরোধীরা সেটাকে মোবিলাইজ করতে পারেনি, ঠিক আছে। আজকে আরজিকরের মতো একটা ঘটনা ঘটলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করতেন, যদি উনি বিরোধী আসনে থাকতেন? অচল করে দিতেন সব, একটা 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 মোমেন্টাম তৈরি করার চেষ্টা করতেন। সেইটা তো এখানে পুরো মিসিং, তার ফলে যা রেজাল্ট হওয়া তাই হয়েছে। একদমই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বিরোধীদের যে কারিশমা তা কাজে লাগলো না, তা স্পষ্টত বুঝিয়ে দিল এই উপনির্বাচনের পর। এবার বাংলার রাজনীতির ভবিষ্যৎ কি, সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে।